৩ মাস ধরে পর্যালোচনার পর বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক পাকাপাকি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতি কার্যকর হচ্ছে ১ আগস্ট থেকে। দুই দেশের বাণিজ্য পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠিও দিয়েছেন ট্রাম্প। একই সাথে চিঠি দেওয়া হয়েছে ১৪ দেশের সরকার প্রধানকে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপ করা হয়েছে, আর তা কার্যকর হচ্ছে ১ আগস্ট থেকে। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে প্রধান উপদেষ্টাকে প্রিয় ডক্টর ইউনূস সম্বোধন করে ট্রাম্প লেখেন, বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেন, মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলে ৩৫% শুল্কের সাথে তা যোগ করা হবে। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন তিনি, যা আগামীকাল শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশের ওপরও আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর যে শুল্ক আরোপ করেছে তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি। মূল্যস্ফীতি যেটা আমাদের চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কমে গেছে, কারণ আমরা আশা করছি এটা ক্রমাগত কমবে। নন ফুডটা একটু আস্তে কমছে, কারণ নন ফুডের অনেক রকম ফ্যাক্টর আছে, আপনারা জানেন, জ্বালানির প্রাইসটা। চিঠি লিখেছেন, এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন। ৬ তারিখ বোধহয় একটা মিটিং হয়েছে, মোটামুটি কিন্তু ভালো ইসে আছে। যদি যাই হোক, আমরা সেটার প্রেক্ষিতে আমাদের আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। বিগত 3টি বিতর্কিত নির্বাচনকে সুষ্ঠু বলে সার্টিফিকেট দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। নির্বাচনকে নেতিবাচক উপায়ে প্রভাবিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে কানাডা কমিশনকে সাহায্য করবে বলেও জানান তিনি। বলেন, নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, হলে তার 2 মাস আগে জানানো হবে। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে এদেরকে কোনো মনে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 8ম দিনের জুলাই পদযাত্রা চলছে কুষ্টিয়ায়। সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। সাজ্জাদ, 8ম দিনের পদযাত্রা কেমন দেখছেন সেখানে? কুষ্টিয়ায় এনসিপির পদযাত্রা শেষে এই 5 রাস্তার মধ্যে যে শাপলা চত্বর রয়েছে সেখানে কিন্তু শুরু হয়েছে তাদের যে কর্মসূচি, 5 রাস্তার মধ্যে যে পথসেবা, সেটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আমরা দেখছি এখানে ট্রাকের উপরে মঞ্চ করে কেন্দ্রীয় যারা এনসিপির নেতা রয়েছেন তারা বক্তব্য রাখতে শুরু করেছেন। বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হয়েছে তাদের এই অনুষ্ঠানের জন্য, কিছুটা দেরিতে শুরু হয়েছে আজকের এই কর্মসূচি। তারা মিছিল সহকারে এনএস রোডে মিছিল পুরো এনএস রোড প্রদক্ষিণ করে তারা কিছুক্ষণ আগে এখানে শুরু করেছে তাদের কর্মসূচি। এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখা শুরু করেছেন। আমরা দেখছি মঞ্চে রয়েছেন নাহিদ হাসান, সার্জিস, হাসনাত সহ
অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি এবং রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা তারা জনগণের সামনে তুলে ধরছেন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ আজকে এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তারা এই কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার জন্য এখানে অপেক্ষা করছেন এবং আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষ সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা তারা যে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছেন তারা সেটা তুলে ধরছেন। তো হিমাদ্রি, এই ছিল সর্বশেষ। সাজাদ, ধন্যবাদ আপনাকে। লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধতার কবলে কয়েকটি জেলা। পানিবন্দী কক্সবাজারের ৩ উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফেনী শহরের প্রায় সব সড়ক, বিপর্যস্ত পুকুরও, ভেসে গেছে অনেক ফসলের ক্ষেত ও মাছের ঘের। সাগরের লঘুচাপের কারণে কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া দেশের বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে শতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫০টির বেশি গ্রাম প্লাবিত। পানিবন্দী প্রায় ৫০,০০০ মানুষ। আমি সাগরে আজকে ১০-১৫ দিন পর্যন্ত যাইতে পারি নাই বৃষ্টির কারণে। আমি অনেক কষ্টে আছি। আজিয়া আমার বাসায় বৃষ্টি ঢুকছে ৩ দিন হয়ে গেছে। আমার বাসার কোনো রান্না বান্না করতে পারি না। এর একটা সংস্কার হবে, এর একটা বিট হবে বলে যায়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। জলাবদ্ধ উখিয়ার 10টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত, বীজতলা ও পানের বরজ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামীণ রাস্তা। বাকখালী নদীর পানি বেড়ে রামুর গর্জনিয়াতে ভাঙনের কবলে অর্ধশতাধিক বাড়িঘর। এছাড়াও জেলার চকরিয়া, পেকুয়ায় জলাবদ্ধতার কবলে 30টি গ্রাম। ফেনীতে টানা ভারী বৃষ্টিতে শহরের প্রায় প্রতিটি সড়ক পানির নিচে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। ফুলগাজী বাজারের মুহুরী নদীর বাঁধ ভেঙে ধসে গেছে কয়েকটি দোকান। বৃষ্টিতে বিপর্যস্ত উপকূল। এরই মধ্যে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকাসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতবাড়িতে ঢুকেছে পানি, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের। বিপাকে খেটে খাওয়া মানুষ। এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে ভাই, আজকে একটু কাজে গেলাম, তা কাজ হয়নি ভাই। আমরা সেইভাবে চলাফেরা করতে পারতেছি না, ভ্যান রিক্সায় লোক করতেছি না। টানা 2 সপ্তাহ বৃষ্টিতে বরগুনার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়েছে। কোথাও কোথাও ড্রেন উপচে পানি মিশেছে সড়কে। দেখতে পাচ্ছেন আজকে এখন যে আটুলে তো নৌকো চলতো এখানে। এইভাবে জলাবদ্ধতা থাকলে তারাও স্কুলে আসতে চায় না, আর এখানে মানুষজন বসবাসের অযোগ্য হয়ে গেছে। পটুয়াখালীতে টানা বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি। ভোলায় বৃষ্টিতে বিপাকে স্কুল অফিসগামীরা। খুলনায় ভোর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যান চলাচল। বিপাকে নিম্ন আয়ের মানুষ। কাদা পানি, রাস্তাঘাট ভাঙাচোরা, রাস্তা অনেক দূর তলায় গেছে। বৃষ্টির জন্য কাজে কামে যাইতে পারি না, বৃষ্টি থেকে ঘর দিয়ে নামতে পারি না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি ঝরবে আরো কয়েকদিন। এইবার জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত সংঘটিত হবে। সেই কারণে এই মার্জরি কিন্তু কখনো কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, মার্জরি বৃষ্টিপাত থাকবে। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের সাগরে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। নিখোঁজ হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার সকালে সৈকতের হিমছড়ি পয়েন্টে ঘটনা ঘটে। ট্যুরিস্ট পুলিশ জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 বন্ধু মিলে সৈকতে যান। এর মধ্যে 2 জনের বাঁধের উপরে বসেছিলেন এবং 3 জন নেমেছিলেন সাগরে। তখন ঢেউয়ের তোড়ে 3 জনে ভেসে যান। এরপর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ 2 জনকে উদ্ধারে অভিযান চলছে। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশনে ব্রিফ করছেন মহাপরিচালক আক্তার হোসেন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কারা এই লিস্ট দিয়েছে? প্রকাশ পেয়েছে বলে কি আপনি নিজের উদ্যোগে সংগ্রহ করেছেন, নাকি আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি? কোনটা? আচ্ছা, আমি 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 যেহেতু ছিলাম না, আসলে আমি কি প্রেক্ষাপটে আলোচনা হয়েছে আমি জানি না। আপনার প্রশ্নটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির
পরিমাণটা কেন বেশি? দুর্নীতির বিষয়টা আগেও ছিল, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আমরা যেহেতু দুর্নীতি দমন কমিশন সবসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কাজ করে থাকি এবং সেই কারণে আগের তুলনায় এখন অনেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে বিষয়গুলো আগে তুলে ধরেন নাই 5 আগস্টের পরবর্তী সময়কালে সেই বিষয়গুলো নতুন করে এসেছে। অনেকেই অভিযোগ করার জন্য এখন উপযুক্ত সময় মনে করছেন, সেই জন্য অনেকে সেই অভিযোগগুলো করেছেন, তার প্রেক্ষিতে অভিযোগের সংখ্যা বেড়েছে। তবে আমাদের অনুসন্ধান শেষে যখন আমরা এটার ফলাফল দেখতে পাবো যে সেখান থেকে কি পরিমাণ অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রেক্ষিতে আমরা চূড়ান্তভাবে আপনাকে মন্তব্য করতে পারবো। তো এটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাই দুর্নীতিগ্রস্ত, ব্যাপারটা তেমন নয়। এটা কিছু সংখ্যক অসৎ কর্মকর্তা কর্মচারীরা হয়তো দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন, তাদের বিষয়গুলাই কিন্তু দুর্নীতি দমন কমিশনে এখন আসছে। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, গতকাল উনি সাংবাদিক সম্মেলন করছিলেন। জি জি, এখানে এই বিষয়ে আমাদের এখানে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, এই কারণে যে আমাদের কাছে কিন্তু এই সংক্রান্ত একটা অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ফলে যদি ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।